যখন আমি বললাম যে আমার জন্য গ্রিন টি চাই, তখন তুমি গ্যাসের উপর কফি বসিয়ে দিলে কেন? আর অঞ্জলি, অন্য গ্যাসে তুমি কেন চা বসিয়ে দিলে? আর দিদি, তুমি কি কোনো রাজ্যের প্রাইম মিনিস্টার যে তুমি যা অর্ডার দেবে তা আমাদের শুনতে হবে? তোমরা জানো যে গ্রিন টি না খেলে আমার দিন শুরু হয় না, তারপরেও তোমরা নিজেদের মনের মতো করতে লাগলে। ভুলে যেও না, তোমরা কিন্তু দুজন আমার পরে এ বাড়িতে এসেছো। মানছি আমি সবার ছোট, কিন্তু তাই বলে কি চুপচাপ সব সহ্য করব? আর তোমার থেকে পরে এলে কি হবে? কাজ কিন্তু আমি তোমার থেকে অনেক বেশিই করি। আচ্ছা, তাহলে তুই কি বলতে চাস, যে আমরা তোর থেকে কম কাজ করি? হে রাম, এই তিনজনের ঝামেলা আবার শুরু হয়ে গেল। সকাল থেকে উঠেই এই তিনজনের কাচর কচর শুরু হলো। আরে সকাল সকাল বৌমারা ভজন কীর্তন করলে ভালো লাগে, এই ঝই ঝগড়া চিৎকার চেঁচামেচি করলে ভালো লাগে না। শোনো মা, আমার ঝগড়া করার কোনো ইচ্ছাই নেই। তুমি ভুলে যেও না, এরা দুজন আসার আগে বাড়িতে কিন্তু কোনো ঝগড়াই হতো না। আর যবে থেকে এরা দুজন এসছে না, বাড়িতে শান্তি বলে আর কিছু জিনিস নেই। মা দেখো না, দিদি সবসময় নিজের ইচ্ছায় চালায়। আর তুমিও কি কম নাকি? তুমিও তো সেম জিনিসটাই করো, তুমি তো চুপই থাকো। হে রাম, একদিন এই তিনজন মিলে আমার মাথার শিরা ছিঁড়েই ছাড়বে। স্নান টান না করে সব রান্নাঘরে চলে এসে সব ঝামেলা শুরু করে দিয়েছে। এবার যাও, আগে গিয়ে তিনজনে স্নান করো। এরপর তিন বউ ঘ্যান ঘ্যান করতে করতে স্নান করতে চলে গেল, আর এরপর ওরা বাড়ির কাজ করতে লাগলো। আর এই তিন বউ যখনই একসাথে রান্নাঘরে আসতো, তখনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিত। সুষমা দেবী তিন বৌমাকে নিয়ে বিরক্ত হয়ে গেছিলেন, কিন্তু তিনিই বা কি করতে পারতেন? একদিন সুষমা দেবীর কয়েকজন বান্ধবী বাড়িতে আসার কথা ছিল, তাই তিনি তিন বউকে ডেকে বললেন, বৌমারা, আজকে তোমরা ভালো কিছু বানিও, আমার বান্ধবীরা খেতে আসছে। সুনিধি বৌমা, তুমি তো শাহী পনির আর গাজরের হালুয়াটা খুব ভালো বানাও, তাই তুমি ওটাই বানিও, ঠিক আছে? আর অর্চনা বৌমা, তুমি ডাল আর বাঁধাকপি বানিও। আর মেজো বউ প্রিয়াঙ্কা, তুমি না লুচিটা বানিয়ে দিও, ঠিক আছে? আর এরপর তিন বৌমা রান্নাঘরে গিয়ে খাবার বানানোর প্রস্তুতি করতে লাগলো। মাও না খুব মিথ্যা কথা বলা শুরু করেছে। জানি না বাবা, কবে আবার তোর হাতের রান্না মায়ের ভালো লেগেছে। প্রথমে তো শুধু আমার হাতের রান্নাই ওনার পছন্দ হতো। আরে ওটা তো মা তোমার মন রাখার জন্য মিথ্যে কথা বলেছে। না হলে যবে থেকে আমি এই বাড়িতে এসেছি না, তবে থেকে মায়ের আমার হাতের রান্নাই ভালো লাগে, আর কারোর হাতের রান্না না। ও তাই নাকি? তাহলে আমি আর লুচি টুচি ভাজছি না, ওতে আমার হাতে গরম তেল পড়ার ভয় আছে। আর এমনিতেও আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই গিয়ে আরাম করছি। এই বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। তাহলে কি সব দায় আমার? আমিও কোনো কাজ করব না, যাচ্ছি আমি। সুনিধি ওখান থেকে চলে গেল। ও, তা আমি সবার চাকর নাকি? আমিও যাচ্ছি, ঘরে গিয়ে বসে আরাম করছি, কোনো কাজটা যে আমি আর করব না। তিন বৌমা এক এক করে নিজেদের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সুষমার বান্ধবী আসে, আর সুষমা ওর সাথে গল্প করতে থাকে। এরপর সুষমা তিন বৌমাকে ডাকলো, যাও বৌমা, বিমলা এসছে তো, ওর জন্য সিঙ্গারা নিয়ে এসো। মা রান্না করা তো হয়নি, প্রিয়াঙ্কা দিদি বলল ক্লান্ত হয়ে গেছে, তাই দিদি আরাম করতে চলে গেল। তাই শুধু আমি একাই কি কাজ করব? তাই আমিও চলে গেলাম। আর এরা দুজনে যখন চলে গেল, আমিও চলে গেলাম। আমি একা কি করব? শুনুন মা, আমি কোনো দুর্বল টুর্বল নই। আমি একটু আরাম করতে গেছিলাম, আর আমি আরাম করতে গেলে ওরা দুজনে কাজ করবে না? মা, একেই বলে সুযোগ সন্ধানী। তোমাদের তিনজনেরই লজ্জা হওয়া উচিত। বাড়িতে অতিথি এসছে আর তোমরা কোনো কিছুই রান্না করলে না। ওরা কি ভাববে আমার ব্যাপারে, যে আমার তিনটে বৌমা থাকা সত্ত্বেও বাড়িতে কিছু রান্না হয়নি? আরে তুই এর জন্য চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। আর আমার তো একটাই বৌমা, ওকে তো রান্না করতেই হবে। ভেবেছিলাম তিন বৌমাওয়ালা শাশুড়ির খুব সুখ হবে, কিন্তু কি দেখলাম। এই বলে বিমলা ওখান থেকে চলে গেলে সুষমার হাজবেন্ড মনোহর আসে। খুব জোরে খিদে পেয়েছে সুষমা, খাবারে কি বানিয়েছো? এখনো পর্যন্ত তো কিছু রান্না হয়নি, তুমি একটু অপেক্ষা করো, আমি বানিয়ে আনছি। এরপর সুষমা নিজেই গিয়ে রান্নাঘরে রান্না করতে লাগলো। এই দেখেও তিন বৌমার লজ্জা হলো না, বরং ওরা রেগে গিয়ে বলতে লাগলো, তোমাদের দুজনের জন্য এসব হয়েছে। আমি ঘরে যদিও বা চলে গেলাম, তোমরা রান্না করতে পারলে না? কিন্তু না, তোমাদের তো কাজের নাম শুনলেই মাথায় বাজ পড়ে। আচ্ছা, একে তো তুমি নিজেই ভুল করলে, তারপরে সব দোষ আমাদের উপর চাপিয়ে দিচ্ছ। আরে সুনিধি, তুইও তো রান্নাটা করতে পারতিস, তোর হাত কে ধরে রেখেছিল? তিনজন আবার ঝগড়া করতে শুরু করলো, আর বুড়ি শাশুড়ি একা রান্নাঘরে রান্না করতে লাগলো। আর ওই দিন থেকেই কারোর যদি কিছু খেতে মন করতো, তাহলে সে নিজের মতো করে বানিয়ে নিত। একদিন যখন অর্চনার খুব খিদে পেল, সে তখন রান্নাঘরে গিয়ে গরম গরম পকোড়া ভাজতে লাগলো, যার গন্ধে প্রিয়াঙ্কার সুনিধিও ওখানে চলে আসে। আমার পকোড়া খুব পছন্দ, বিশেষ করে আলুর।
আচ্ছা, সব পরিশ্রম আমি করব আর তুমি খাবে পকোড়া? আমি তোমার জন্য পকোড়া বানাইনি, আমার জন্য বানিয়েছি। সংসারের খরচাটা না আমাদের স্বামীরাও দেয়, তাই আমরাও খাবো। তা কে বারণ করেছে? নিজেদের হাত পা নাড়াও আর বানিয়ে নাও। কিন্তু আগে আমি আমার জন্য পেঁয়াজের পকোড়া বানাবো। শাশুড়ি বাড়িতে নেই বলে তুমি তোমার যা ইচ্ছা তাই করবে নাকি? আমিও দেখছি তুমি কি করে বানাও। তিন বৌমা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলে শ্বশুর শাশুড়ি এসে দেখে রান্নাঘরের এই অবস্থা। যা দেখে ওদের মাথা ঘুরে যায়। রেগে গিয়ে সুষমা তিন বৌমার ওপরেই চিৎকার করে, ব্যাস বৌমারা, অনেক হয়েছে। আমার ছেলেরা এত কষ্ট করে জিনিসপত্র এনে দেবে আর তোমরা সব নষ্ট করবে। আমি সিদ্ধান্ত করে নিয়েছি যে আজকের পর থেকে তোমাদের তিনজনের উনুন আলাদা হয়ে যাবে। সবাই আলাদা আলাদা খাবার বানাবে আর কোনো ঝামেলা থাকবে না। একই রান্নাঘরে তিনটে উনুনে আলাদা আলাদা রান্না করে নেবে। ওই দিন থেকেই একটা রান্নাঘরে তিনটে ওভেনে তিন বউ আলাদা আলাদা করে রান্না করতে লাগলো। মনে হচ্ছে সুনিধি বেসন দিয়ে কোনো তরকারি বানিয়েছে, তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু চাইবো কি করে? আমাকে ওই পোলাওটাই খেতে হবে। অন্যদিকে অর্চনা মনে মনে ভাবছিল, আমি তো রাজমা কোনোদিনই ভালো করে বানাতে পারি না, এটা তো প্রিয়াঙ্কা ভালো পারে, কিন্তু কি করে বলবো। দেখ, পরের দিন অর্চনা দিয়ে আজকে শাক আর ভুট্টার আটা দিয়ে রুটি বানাচ্ছে। আমারও খুব ইচ্ছে ওর হাতে রুটি আর শাক খাওয়ার, কিন্তু আমি তো কোনোদিন ভালো করে শাক বানাতেই পারবো না। তিনজনই একে অপরের হাতের রান্না খাবার জন্য পাগল ছিল, কিন্তু ওরা কিছুই করতে পারছিল না। কিন্তু এসব থেকে সুষমা দেবী খুব মজায় ছিলেন, কারণ রোজ রোজকার ঝগড়ার হাত থেকে উনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু তিন বউ ঝগড়া না করায় বাড়িটাও যেন কেমন মরে গিয়েছিল। তারপর একদিন প্রিয়াঙ্কার খুব জ্বর এলে সে ঘরেই থেকে যায়। গোটা দিন ওকে রান্নাঘরে দেখতে না পেয়ে দুই বউ খুব চিন্তায় পড়ে যায়। ব্যাপারটা কি হলো? প্রিয়াঙ্কা দি তো সবার আগে এসে রান্না করা শুরু করে দেয়। অর্চনা দি, আমাদের রান্নাও তো শেষ, কি ব্যাপার বলো তো? প্রিয়াঙ্কা দি এখনো এলো না, কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমিও ভাবছি, চলো গিয়ে দেখি একবার। ওরা ঘরে গিয়ে দেখলো যে প্রিয়াঙ্কা জ্বরে কাঁপছে। আরে, ওর তো খুব জোরে জ্বর এসছে। এরপর দুই যা মিলে প্রিয়াঙ্কাকে যত্ন করতে লাগলো। পরের দিনের মধ্যেই প্রিয়াঙ্কা ঠিক হয়ে যায়। এরপর তিন বউ বুঝতে পারে যে একই রান্নাঘরে একসাথে রান্না করার গুরুত্ব, আর ওরা নিজের শাশুড়ির কাছে ভুলের জন্য ক্ষমা চায়। মা, আমরা কোনোদিন আর ঝগড়া করব না, তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ মা, আমাদের তিনজনকেই না একই সাথে একই রান্নাঘরে রান্না করতে দাও না, একই উনুনে। হ্যাঁ মা, এখন থেকে আমরা না মিলেমিশে থাকবো। ঠিক আছে, তোমরা যখন মিলেমিশে থাকার কথা দিয়েছ, তাহলে আমি তোমাদের একই উনুনে একই রান্নাঘরে রান্না করার পারমিশন দিয়ে দিলাম। ওই দিনের পর থেকে ওরা একসাথে মিলেমিশে রান্না করত, তাই ঘরে এখন খুব শান্তি ছিল। সোনু। হ্যাঁ বাবা। অনেক রোদ, আর পাচ্ছি না, এবার বাড়ি চল। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি করে নেব, তোমাকে না আসতেই তো বলেছিলাম। হ্যাঁ বাবা, তুই বলেছিলিস, কিন্তু তোকে আমি একা কি করে আসতে দিই? এত বড় তো জমি, একা পারতিস? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, তুমি বাড়ি যাও, আমি করে নেব। না, তুইও সাথে চল, রুটি টুটি খাবো, তারপর আবার বিকেলে ফিরবো। কিন্তু ততক্ষণে তো অন্ধকার হয়ে যাবে, তুমি যাও, আমি আসছি। আরে জেদ করিস না, চুপচাপ চল। ভাব, আজ তোর ছুটি। আরে বাবা, কৃষকদের কি আর ছুটি আছে? আরে আমি বললাম না, হয়ে গেছে আজকের কাজ, চল এবার। এই গল্পটা কৃষ্ণ ও তার পরিবারের। কৃষ্ণ তার স্ত্রী গঙ্গা আর ছেলে সোনু আর মেয়ে মনুকে নিয়ে একটা গ্রামে থাকত। গ্রামের জনসংখ্যা খুব বেশি ছিল না, তাই এক একটা বাড়ি অনেকটা দূরে দূরে ছিল। এমনকি কৃষ্ণের বাড়িটাও তার জমির মাঝখানে ছিল। তারপর কৃষ্ণ আর ছেলে বাড়ি পৌঁছালে, এসে গেছো দুজনে, বসো, আমি খাবার দিচ্ছি। জমি কাজ শেষ হয়ে গেছে? না না, কোথায় আর শেষ হলো, বাবা জোর করে বলল আর ছুটি, তাই আমি চলে এলাম। ছুটি? মানে? আরে তুমি একটু বাইরে বেরিয়ে দেখো, কতটা রোদ। কেউ অসুস্থ হয়ে পড়লে তখন আবার বিপদ হবে। মোনা কোথায় গেছে? ও তো কুয়ো থেকে জল আনতে গেছে। বাবা, কতবার তোমাকে বলেছি যে একটা পাম্প লাগিয়ে নাও। প্রথমে মা আর এখন মোনা কত দূর থেকে জল আনে। তাতে কি হয়েছে বাবা? তোমরা দুজনেও তো আমাদের জন্য কত পরিশ্রম করো। কিন্তু মা, অন্তত একটা পাম্প তো চাই। ঠিকই বললি বাবা, এবার ফসলটা হতে দে, ফসল বিক্রি হলে সবার আগে পাম্পই বসাবো। কৃষ্ণ কথা দিলে সোনুর মুখে হাসি ফুটে ওঠে, আর তারপরও খেতে বসে। ওগো, আমি বলছিলাম কি,
হ্যাঁ বলো। বলছিলাম কি, ছেলের কি বিয়ে দেবে তুমি? হ্যাঁ হ্যাঁ করব, একেবারে ধুমধাম করে করব। থাক না বাবা, এমনিতেই কি সমস্যা কম যে আর একটা ঘাড়ে চাপাবো? শোন বাবা, বউ ঝামেলা হয় না, বরং ঝামেলা থেকে উদ্ধার হওয়ার পথ হয়। দেখবি বউ ঘরে এলে আমাদের ভাগ্য খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, মা একদম ঠিক বলছে। এমন ভাবে বলছো যেন বউ আসলে আকাশ থেকে সোনা পড়বে। প্রথমে কিছু টাকা পয়সা জোগাড় করে নি, তারপরে এই বিষয়ে ভাববো। এইভাবেই কয়েক মাস কেটে গেলে কৃষ্ণর ফসল পেকে যায়, আর এবার ফসল ভালোই হয়েছিল। ফসল বেচে কৃষ্ণ অনেক টাকা পেলে কথা অনুযায়ী আগে বাড়িতে সে একটা হ্যান্ডপাম্প বসালো। ওহো, কি মিষ্টি জল আসছে! শুনুর বাবা, এই কাজটা তুমি ভালোই করেছো। আমি বলছিলাম কি, আর কোনো বড় খরচা হওয়ার আগে ছেলের জন্য একটা ঘর বানিয়ে ওর বিয়ে দিয়ে দাও। না মা, এখনো তো। চুপ কর বাবা, তুই কিন্তু বলেছিলিস আগে জল তারপর বউ। জল হলো, এবার বউ। মায়ের কথা শুনে সোনু চুপ করে গেল, আর তার পরের দিন থেকেই গঙ্গা আর কৃষ্ণ ওর জন্য মেয়ে দেখতে শুরু করলো। কি হলো মা, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। আমার তো মেয়েকে খুব পছন্দ। মেয়ের নাম রাধিকা। মেয়ে পড়াশুনোয় খুব ভালো, কিন্তু কিন্তু কি মা? ওর বাবার শরীর ঠিক থাকে না, আর ওর মা নেই। কিন্তু মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। যাই বলো, মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমতী। আমার তো খুব পছন্দ হয়েছে। এবার বিয়ের জোগাড় শুরু করে দাও। কিছুদিনের মধ্যেই সোনু আর রাধিকার বিয়ে হয়ে গেল, আর রাধিকা এসেই সংসারটা সামলে নিল। এখন ওদের সংসারটা খুশিতে ভরা ছিল। তারপরে একদিন, মা, এই গ্রামটা না খুব ছোট, হাতে গোনা কয়েকটা বাড়ি। হ্যাঁ মা, প্রথম থেকেই এই গ্রামটা এরকমই। সবার সাথেই সবার পরিচয় আছে, কিন্তু সবাই নিজের চাষবাস নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা, এই হাইওয়ে কোথায় যায় মা? এই হাইওয়েটা দিল্লির দিকে যাচ্ছে বৌমা। তুমি গেছো কোনোদিন দিল্লি? হ্যাঁ, একবার তোমার বাবা নিয়ে গেছিল আমার চিকিৎসা করাবার জন্য। কি বড় রাস্তা, কি জোরে গাড়ি ছোটে! তার মানে দিল্লি এখান থেকে বেশি দূর না। তো তুমি কেন জিজ্ঞেস করছো? আরে না মা, এমনি জিজ্ঞেস করছিলাম। গঙ্গা বুঝতেই পারলো না যে রাধিকার মনে কি চলছিল, আর এইভাবেই কিছুদিন সময় কেটে গেল। তারপর একদিন যখন কৃষ্ণ আর সোনু মাথায় হাত দিয়ে বসেছিল, তখন রাধিকা ওদের জন্য চা করে নিয়ে এলো। বাবা, তুমি কি চিন্তা করছো? বুঝলি রে মা, এবার খুব বড় বিপদে পড়েছি। বৃষ্টি ঠিক মতো হয়নি, সব ফসল শুকিয়ে গেছে। বেচারা সোনু পাম্প থেকে জল তুলে তুলে ঢালছে, যাতে আমাদের জন্য অন্তত কিছু ফসল থেকে যায়। কিন্তু গত বছর তো অনেক বৃষ্টি হয়েছিল। হ্যাঁ রাধিকা, তুমি ঠিকই বলেছ। আগের বছর এত বৃষ্টি হয়েছিল যে সব ফসল পচেই গেল। আমাদের কৃষকদের এই সমস্যা, বৃষ্টি বেশি হলেও বিপদ, কম হলেও বিপদ। ভগবানই জানে কি করে কি হবে। সামনে মেয়েটারও তো বিয়ে দিতে হবে না? টাকা না থাকলে এসব কি করে হবে? ঈশ্বরে বিশ্বাস রাখো, সব ঠিক হবে। নিজের পরিবারকে অসুবিধায় দেখে রাধিকাও ভাবতে লাগলো যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ মা, বল না, কি বলবি? মোনার বিয়ের জন্য তোমাদের কত টাকা লাগবে বাবা? কেন মা, এ কথা কেন জিজ্ঞেস করছিস? বলো না আগে। কম করে 5 লাখ টাকা চাই বৌমা। 3 লাখ টাকা তো আমাদের ব্যাংকে জমা করা আছে, কিন্তু বাকি 2 লাখ কোথা থেকে আসবে জানি না। আমার কাছে একটা উপায় আছে, যদি তোমাদের পছন্দ হয়। হ্যাঁ রাধিকা, বলো না। শোনো, বর্তমানে শহরবাসীদের ফার্ম হাউসে বিয়ে আর পার্টি করার খুব শখ। আমাদের জমিটা হাইওয়ের সাথে, আর দিল্লিও কাছে। তাই আমাদের শুধু হাইওয়ে থেকে জমি পর্যন্ত একটা রাস্তা বানাতে হবে, জায়গাতে একটু বসার ব্যবস্থা করতে হবে, আর বাউন্ডারি দিয়ে একটা সুন্দর নাম দিতে হবে। মা, তোর কথা আমি কিছুটা বুঝতে পারছি, কিন্তু এই সব কিছুর জন্য পয়সা কোথার থেকে আসবে? ওই 3 লাখ টাকাটা দিয়ে দাও না। একবার বৌমার এই আইডিয়া চললে মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। হ্যাঁ, এই আইডিয়াটা আমারও ঠিক মনে হচ্ছে। পরের দিনই পুরো পরিবার রাধিকার কথা অনুযায়ী কাজে লেগে গেল। হাইওয়ে থেকে জমি পর্যন্ত রাস্তায় টাইলস লাগিয়ে দেওয়া হলো, আর কাঠ দিয়ে জমির চারপাশে বাউন্ডারি দেওয়া হলো, আর জমিটা পরিষ্কার করে অনেকগুলো বসার জায়গার ব্যবস্থা করা হলো, আর শেষে জমির মাঝখানে একটা সুন্দর কুঁড়ে ঘর বানানো হলো। পুরো পরিবার খুব পরিশ্রম করলো, আর পরের দিনই। হ্যালো, আমার নাম রাহুল।
আমি দিল্লি থেকে এসেছি। এই রিসর্টটা আমি প্রথমবার দেখলাম। পরশুদিন সন্ধ্যায় কি বুকিং হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন আপনাদের কি অনুষ্ঠান আছে? পরশুদিন আমার ছেলের জন্মদিন, ভাবছি এখানেই সেলিব্রেট করব। কেটারিংটা আমি নিজে দেখে নেব। 20,000 টাকা বাজেট, এতে কি হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। এই নিন 10,000 অ্যাডভান্স। রাধিকার প্ল্যানটা কাজ করছিল। দুদিন পরে রাহুল তার বাচ্চার বার্থডে খুব ভালো করে সেলিব্রেট করলো। রাধিকারা ওই পুরো জমিটা আলো আর বেলুন দিয়ে সাজিয়েছিল। এইভাবেই লোকেরা ওদের রিসর্টের ব্যাপারে জানতে লাগলো আর সবাই ওখানে আসতে লাগলো। এখন তো আর রাধিকারা এতটুকু সময় পাচ্ছিল না, কারণ ওদের এত কাজ ছিল। দাদা, খাবারটা তৈরি হলো? বরযাত্রী আসলো বলে। হ্যাঁ ম্যাডাম, তৈরি হয়ে গেছে। মোনা, তৈরি হলি নাকি? তাড়াতাড়ি আয় মোনা। কোথায় রে? বৌমা, দেখলে তোমার ননদকে? হ্যাঁ মা, একদম পরি লাগছে। সবই তোমার জন্য বৌদি, আমার নয়, আমাদের পরিশ্রমের জন্য। আর শোনো, তোমার প্রথম সন্তানের জন্য এখন থেকেই এই রিসর্ট বুক করে নাও। কে জানে তখন যদি রিসর্ট ফাঁকা না থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।